দর্শক আপনাদের স্বাগত আমাদের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজকে আলোচনা করব ইউনিয়ন ব্যাংক নিয়ে। যেই ব্যাংকটি আপনারা জানেন যে এসালম নিয়ন্ত্রিত একটি ব্যাংক, এসালম গ্রুপ নিয়ন্ত্রিত একটি ব্যাংক ছিল 5ই আগস্টের আগে। সেই ব্যাংকটিকে কিভাবে বছরের পর বছর ফেব্রিকেটেড ব্যালেন্স শিট তৈরি করে ডিফল্ট লোন হাইড করে রেখে পাবলিক মানি অ্যাবিউজ করা হয়েছে, সাধারণ ডিপোজিটারদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এখন ব্যাংকটির ফাইন্যান্সিয়াল হেলথ কি অবস্থায় আছে এই বিষয় নিয়ে আজকে আমরা একটি রিপোর্ট করেছি। এটি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। তো আমরা যদি একটু দেখি যে ইউনিয়ন ব্যাংক এটি আমরা যদি একটু প্রিভিয়াস ট্রেন্ড দেখি যে বছরের পর বছর ধরে এই ব্যাংকটি ডিফল্ট লোন ছিল 3%-এর মধ্যে, অর্থাৎ 4%-এর নিচে, যেটা খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখে মনে হবে ডিফল্ট লোন একটি বড় ইন্ডিকেটর একটি ব্যাংকের হেলথ বোঝার জন্য। তো সেটা দেখে মনে হচ্ছে যেন ব্যাংকটি খুবই ভালো পারফরমেন্স করছে। তার আমরা যদি দেখি যে তার ডিফল্ট লোন অ্যামাউন্ট 1000 কোটি টাকার নিচে সবসময় থাকতো, 600 কোটি 700 কোটি 900 কোটি এরকম ডিফল্ট লোন ছিল। কিন্তু আমরা যখন দেখলাম যে 5ই আগস্টের পর 2024 সালের 5ই আগস্টের পর এই ব্যাংকটির বোর্ড ভেঙে দেওয়া হয়, যেহেতু এই ব্যাংকটি একটি নির্দিষ্ট গ্রুপের কাছে কন্ট্রোলে ছিল, সেজন্য এই ব্যাংকটি বোর্ড ভেঙে দেওয়ার পর নতুন বোর্ড গঠন করা হয়, ম্যানেজমেন্ট থেকেও অনেক চেঞ্জ আসে। এরপর আমরা দেখতে পাই যে মাত্র 6 মাসে, অর্থাৎ জুনের পর অগাস্টে যেহেতু এই ধরনের ঘটনা ঘটলো, তারপর সেপ্টেম্বরে সেটার বোর্ড চেঞ্জ করে দেওয়া হলো, অগাস্টেই চেঞ্জ করে দেওয়া হলো। এরপর আমরা দেখতে পাই যে দুটো কোয়ার্টারে, অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টার এবং ডিসেম্বর কোয়ার্টারে, এই 6 মাসে যেহেতু নতুন করে নতুন ম্যানেজমেন্টের আন্ডারে রিপোর্টিং করা হয়েছে ডিফল্ট লোনে, সেখানে আমরা দেখতে পাই এই ব্যাংকটির 88% লোনই ডিফল্ট হয়ে গেছে। যেখানে জুনে এর টোটাল ডিফল্ট লোন ছিল 1000 কোটি টাকা, তার ডিফল্ট লোন রেট ছিল 3.82%, কিন্তু ডিসেম্বরে এসে, ডিসেম্বর 2024 সালে মাত্র দুটো কোয়ার্টার পরেই এর ডিফল্ট লোন 88% হয়ে গেল। অর্থাৎ এর ডিফল্ট লোন বেড়ে হলো 24,835 কোটি টাকা, প্রায় 25,000 কোটি টাকা, যেখানে তার টোটাল লোন আছে প্রায় 27,000 কোটি টাকা, তার মধ্যে 25,000 কোটি টাকাই ডিফল্ট লোন হয়েছে। এর ফলে ব্যাংকটি এই যে কিভাবে 6 মাসে একবারে এত লোন ডিফল্ট হলো, সেটি আমরা ব্যাংকের সঙ্গে কথা বলেছি। আপনারা জানেন যে একটি ব্যাংকে যখন তার প্রায় বেশিরভাগই লোন যখন ডিফল্ট হয়ে যায় তখন আসলে কি দাঁড়ায়, ব্যাপারটা এরকম দাঁড়ায় যে তার মানে ডিপোজিটরদের টাকা যে লোন দেওয়া হয়েছে সেই লোনটা যখন ফেরত আসছে না তখনই সেটা ডিফল্ট হচ্ছে। যদি সেই টাকাটা ফেরত না আসে তাহলে যেই ডিপোজিটররা টাকা রেখেছেন তাদেরকে কিন্তু এই ব্যাংক টাকা ফেরত দিতে পারবে না, এবং ওই ব্যাংকের অন্যান্য যে হেলথ ইন্ডিকেটরগুলো সেগুলো সবগুলোই খারাপ হয়ে যাবে, এবং এটি একটি অন্যতম ইন্ডিকেটর এই ব্যাংকের হেলথ দেখার জন্য। তো এটা যেটা হয়েছে, কিভাবে এই 6 মাসে এত ডিফল্ট লোন হলো, সেটি যেটা আমরা জানতে পারলাম, ম্যানেজমেন্ট এবং বর্তমান নতুন বোর্ড তারা বলছেন যে বছরের পর বছর ধরে এই ব্যাংকটির ডিফল্ট লোনকে হাইড করে রাখা হয়েছে, এগুলোকে আর্টিফিশিয়ালি রেগুলার দেখানো হয়েছে। কিভাবে? এই ব্যাংকের 90% লোনই একটি গ্রুপের কাছে কনসেন্ট্রেটেড হয়েছে, সেটি হলো এসালম গ্রুপ। সেটি কিন্তু খাতা কলমে পাওয়া যাবে না, যেটি নেওয়া হয়েছে যে বিভিন্ন বেনামে বিভিন্ন কোম্পানি তৈরি করে, বিভিন্ন বড়োয়ার সৃষ্টি করে, ফেক বড়োয়ার সৃষ্টি করে এই লোনগুলো নেওয়া হয়েছে। এই ব্যাংকের 56%, টোটাল লোনের 56%ই চিটাগং থেকে দেওয়া হয়েছে, এবং এই নতুন ম্যানেজমেন্ট যখন চিটাগংয়ে তারা মিটিং করলো বিভিন্ন ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে, তখন তারা জানালো যে আসলে ব্রাঞ্চ ম্যানেজারদের যে কাজ কি ছিল, তারা বেসিক্যালি তাদের কাছে এসালম গ্রুপের অফিস থেকে, তাদের খাতুনগঞ্জে যে এসালম ভবন আছে সেখানে
প্রজেক্ট প্রপোজাল তৈরি করা হতো, সেখান থেকে শুধু ডকুমেন্ট এই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের কাছে আসতো, তারা শুধু অ্যাপ্রুভাল দিত। তাদের আসলে এই যে একটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের কাজ যেটা থাকে যে ব্যাংকের লোন প্রপোজালগুলো তারা তৈরি করে, তারা সেগুলো অ্যানালাইসিস করে, যে ওই বড়োয়ারের বিজনেস অ্যানালাইসিস করে যে এই বড়োয়ার আসলে এই টাকা ফেরত দিতে পারবে কিনা বা কত টাকা নেওয়ার মতো তার ক্যাপাসিটি আছে, এগুলো অনেক ধরনের অ্যানালাইসিসের পর এটা বোর্ডে যায়, অ্যাপ্রুভ হয়। এরকম অনেকগুলো প্রসেস আছে একটা ব্যাংকের লোন দেওয়ার ক্ষেত্রে, সেগুলো কিন্তু কোনোটাই মানা হতো না। এটা ডিরেক্টলি এসআলম গ্রুপ থেকে প্রজেক্ট তৈরি হয়ে এখানে আসতো, এরা জাস্ট এটা অ্যাপ্রুভাল দিত। এবং এই ব্যাংকের অ্যাপ্রুভাল দিল, তাহলে ম্যানেজমেন্ট কী করতো? ম্যানেজমেন্ট ছিল ম্যানেজিং ডিরেক্টর, আপনারা জানেন মোকাম্মেল হক চৌধুরী, যাকে এসআলমের ডান হাত বলে ধরা হয়, জানা যায়, এবং তিনি কিন্তু এসআলমের আপন খালাতো ভাই। এবং এটা আসলে তার এখানে যে বোর্ডে যাওয়ার কোনো ব্যাপার নেই, এটা মোকাম্মেল ডিরেক্টলি সেগুলো ডিল করতেন। এটা কিন্তু এখন আমরা এক্সিস্টিং যেই এমপ্লয়িরা এই ব্যাংকে আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই লোন প্রসেসে তারা যেত। তো এই লোনগুলো যেটা হতো যে এগুলো কিন্তু কোনো পেমেন্ট থাকতো না, শুধু ব্যাংক এগুলো রিনিউয়াল দিত, রেগুলার রিনিউয়াল। যখন এই ব্যাংকটির পেমেন্ট এক্সপায়ার করে যেত তখন নতুন করে তাকে রিনিউয়াল দেওয়া হতো, ওই লোনটা রিনিউ করে দেওয়া হতো। এভাবেই আসলে রেগুলার দেখানো হচ্ছিল বছরের পর বছর ধরে। এবং যখনই 5ই আগস্ট ঘটলো, তারপর নতুন বোর্ড, নতুন ম্যানেজমেন্ট, তারা তখন এই রিয়েল যেই ডিফল্ট লোন সেই চিত্রটা প্রকাশ করলো। কারণ কোনো ব্যাংকের যদি ব্যাংককে বাঁচাতে হলে তার রিয়েল অ্যাসেট কি আছে, কোথা থেকে এই ব্যাংকটির আসলে রিকভারি শুরু করতে হবে, সেগুলো জানতে হলে তাহলে তার রিয়েল হেলথ জানা প্রয়োজন। যে কারণে নতুন ম্যানেজমেন্ট, যেটা আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছেন, সব ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে কোনো ধরনের কম্প্রোমাইজ ছাড়া যে রিয়েল হেলথ আছে সেগুলো প্রকাশ করতে হবে। তাহলে এই ব্যাংকটিকে বাঁচানোর জন্য যে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটি নেওয়া যাবে। এবং কিভাবে এই ঘটনাটা ঘটানো হলো, বছরের পর বছর হাইড করা হলো, তাহলে সেখানে অন্যান্য কি কোনো ওয়াচডগ ছিল না? অবশ্যই ছিল। আপনারা জানেন যে একটি ব্যাংকে যখন ফাইনাল ব্যালেন্স শিট তৈরি হয় সেখানে 3 ধরনের অডিটের মধ্য দিয়ে যায়। একটি ব্যাংকের ইন্টারনাল অডিট, একটি থাকে এক্সটার্নাল অডিট, এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অডিট। এবং এটি ব্যালেন্স শিট ফাইনাল করার আগে একটি ট্রাইপার্সিয়াল মিটিংও হয়, যেখানে অ্যাপ্রুভ হয় যে এই ব্যাংকের ব্যালেন্স শিটটি কীভাবে তাকে অ্যাপ্রুভ করা যাবে। তো এই যে 3টি অডিটের মধ্য দিয়ে একটি ব্যাংকের ব্যালেন্স শিট যায়, এই 3টি অডিটে আসলে কেউই কোনো ভয়েস রেজ করেনি বা কোথাওই তারা এটি আটকায়নি যে লোনগুলো কিভাবে বছরের পর বছর এটা আর্টিফিশিয়ালি রেগুলার রাখা হয়েছে। আচ্ছা, আর্টিফিশিয়ালি রেগুলার রাখা যে হলো, তাতে কি সমস্যা হচ্ছিল, তাতে আসলে কিভাবে তারা চুরিটা করছিল? যদি তার রিয়েল ডিফল্ট লোন কোনো ক্লায়েন্ট যদি ফেল করে এবং তার লোনটা যদি ডিফল্ট হয় পেমেন্ট ফেলিওরের কারণে, তাহলে কি হলো, ওই ব্যাংকে কিন্তু ওই ডিফল্ট লোনের অ্যাগেনস্টে তাকে প্রভিশন রাখতে হয়। প্রভিশনটা মেনটেন করা হয় কিন্তু তার প্রফিট থেকে প্রভিশন রাখতে হয়, কারণ ওই যে লোনটা খারাপ হলো সেই লোনের টাকাটা তো ডিপোজিটারের টাকা, তো সেই পরিমাণ টাকা তাকে অন্য জায়গা থেকে ব্যবসা করে তাকে প্রফিট করে সেই প্রফিট থেকে আলাদা এক্সট্রা মানি প্রভিশন হিসেবে রাখতে হয় ডিপোজিটারদের সেফগার্ডের জন্য। অর্থাৎ ডিপোজিটের টাকাটা আমি সেভ করলাম, যদিও আমার একটা লোন খারাপ হয়েছে, আর একটা লোন হয়তো ভালো হবে, আরেক জায়গা থেকে ভালো বিজনেস হবে। তো যেটা হয় যে এই যেহেতু ডিফল্ট লোন তারা করেনি, লোনগুলো ডিফল্ট করেনি, রেগুলার দেখিয়েছে কিন্তু কোনো পেমেন্ট ছিল না, তো যে কারণে হয়েছে যে এই ব্যাংকটি প্রফিট দেখিয়েছে, কারণ তার তো প্রভিশন রাখতে হচ্ছে না খাতা কলমে, ফলে ব্যাংকটি কিন্তু রেগুলার প্রফিট দেখিয়েছে। প্রফিট দেখিয়ে তারা সেখান থেকে এই ব্যাংকটি 2022 সালে স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। এরপর কিন্তু তারা নিয়মিত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে এই ব্যাংকের যারা মালিক তারা এখান থেকে প্রফিট নিয়ে গেছে, অথচ ব্যাংকটির প্রফিট করার কোনো ক্যাপাসিটি নাই। কিভাবে ক্যাপাসিটি ছিল না সেটি যদি আমরা বলি, এই যে ব্যাংকটির যে 88% ডিফল্ট লোন যেটি লুকিয়ে রাখা হয়েছে সেইটি যখন বের করা হলো, তাতে ব্যাংকটির প্রভিশন শর্টফল দাঁড়ালো প্রায় 14,000 কোটি টাকা, যেটা কিন্তু আগে এই ব্যাংকের কোনো প্রভিশন শর্টফল ছিল না। এই যে 14,000 কোটি টাকা, তাহলে তো তাকে প্রফিট থেকে রাখতে হতো, তাই না? তাহলে আমরা যদি দেখি যে ব্যাংকের প্রফিট ট্রেন্ড যদি দেখি, 2023 সালে এই ব্যাংকটির প্রফিট ছিল 160 কোটি টাকা, নেট প্রফিট দেখিয়েছে, এবং লাস্ট 5 বছরের টোটাল ব্যাংকটির নেট প্রফিট হয়েছে 557 কোটি টাকা।
টাকা। এখন যদি ব্যাংকটি রিয়েলি তার নন পেমেন্টের কারণে ডিফল্ট করে প্রভিশন মেনটেন করতো, তাহলে কিন্তু এই প্রফিট সে দেখাতে পারতো না। তার মানে 14,000 কোটি টাকা যেখানে প্রভিশন শর্টফল আছে, 557 কোটি তার থেকে অনেক কম প্রফিট। তার মানে তার যদি রিয়েল ব্যালেন্স শিট যদি তৈরি করা হতো তার লোন পেমেন্ট অনুযায়ী, তাহলে কিন্তু তার এই প্রফিট তো বাদ আরও সে ক্যাপিটাল শর্টফল আরও অনেক আগেই চলে যেত, কিন্তু সেগুলো সবগুলোই হাইড করে রাখা হয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর আমরা যদি বলি, যে অ্যাডভান্স ডিপোজিট রেশিও, অর্থাৎ একটি ব্যাংক তার যে পরিমাণ ডিপোজিট আছে তার কত টাকা সে লোন দিতে পারবে, সেটি হলো অ্যাডভান্স ডিপোজিট রেশিও। সেটি বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেটরি যে লিমিট, সেটি হলো এই ব্যাংকের জন্য, অর্থাৎ ইসলামী ব্যাংক, যেহেতু ইউনিয়ন ব্যাংক একটি ইসলামিক ব্যাংক, ব্যাংকের জন্য 92%, অর্থাৎ 100 টাকায় ব্যাংকটি সর্বোচ্চ 92 টাকা লোন দিতে পারবে। তো সেখানে আমরা দেখতে পেলাম যে ব্যাংকটির 2023 সালের ব্যালেন্স শিটে এই ব্যাংকটি দেখাচ্ছে 108% হয়েছে, অর্থাৎ রেগুলেটরি লিমিট অনেক আগেই সে ভায়োলেট করে 108% হয়েছে। অর্থাৎ 100 টাকা ডিপোজিটের বিপরীতে সে 108 টাকা লোন খরচ করে ফেলেছে, যেটা খুবই অ্যালার্মিং একটি ব্যাংকের জন্য। যখন তার এডিআর ক্রস করে যাবে, তার মানে ডিপোজিটের চাইতে বেশি যখন লোন তার খাতা কলমে হয়ে যাচ্ছে, তার মানে ব্যাংকটিতে ক্যাশ ফ্লো ক্রাইসিস হবে। তো তখন কিন্তু ওই ব্যাংকে বিভিন্ন ধরনের পানিশমেন্ট দেওয়া হয়, যাতে করে তার এডিআর একটা এই রেগুলেটরি লিমিটের মধ্যে চলে আসে। তো আমরা দেখেছি যে এই বাংলাদেশ ব্যাংক কোনো অ্যাকশন নেয়নি, বরং এত বড় একটি ভায়োলেশন থাকা সত্ত্বেও, যেটি দেখায় যে ব্যাংকে ক্যাশ ক্রাইসিস আছে, তারপরেও এই ব্যাংকটিকে ক্যাশ ডিভিডেন্ড 5% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া অনুমোদন করেছিল এই ব্যাংকটিকে 2023 সালে। তো এখান থেকেই বোঝা যায় যে কতটা রেগুলেটরি ফেইলিউর ছিল একটি ব্যাংকে ম্যানেজ করার ক্ষেত্রে, যার কারণে ডিপোজিটাররা তাদের টাকার রিস্কে পড়েছে। এবং এখন যদি আমরা দেখি লেটেস্ট এই মুহূর্তে তাদের যে অবস্থা এডিআর, সেটি এখন 118% হয়েছে, অর্থাৎ 100 টাকায় ডিপোজিটের অ্যাগেনস্টে তার লোন দাঁড়িয়েছে এখন 118%। এবং এই ব্যাংকটি আপনারা সকলেই জানি যে এই ব্যাংকটি কিন্তু সিভিয়ার লিকুইডিটি ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের লিকুইডিটি সাপোর্ট নিয়ে তারা চলছে এখন। এবং মজার ব্যাপার হলো যে এখানে যে বছরের পর বছর বিভিন্ন এক্সটার্নাল অডিটর যারা এর ব্যালেন্স শিট অডিট করেছে, তারা কেউই এই ধরনের কোনো রেড ফ্ল্যাগ রেজ করেনি বা বাংলাদেশ ব্যাংকে কোনো ধরনের সতর্কবার্তা দেয়নি যে এই ব্যাংকে কিভাবে ডিফল্ট লোনগুলোকে হাইড করে রাখা হচ্ছে। এবং এটার যে ক্রেডিট রেটিং, সেটিও কত আশ্চর্য যে এর A+ ক্রেডিট রেটিং দিয়ে যাচ্ছিল। এবং সর্বশেষ A+ 2023 সালে ব্যাংকটি A+ ক্রেডিট রেটিং ছিল, যেটি আলফা ক্রেডিট রেটিং নামে একটি রেটিং এজেন্সি দিয়েছে। এখন এই যে অডিটর এবং এই যে রেটিং, এগুলো কেন দরকার, কেন গুরুত্বপূর্ণ? যে কোনো ডিপোজিটার যখন ওই ব্যাংকে টাকা রাখবে, তখন তারা কিন্তু তার এই ধরনের ইন্ডিকেটরগুলো দেখে তারা ওই ব্যাংকটার উপর আস্থা রাখে যে হ্যাঁ, এই ব্যাংকের রেটিং ভালো, এই ব্যাংকের ব্যালেন্স শিট খুব ক্লিন দেখা যাচ্ছে, তার ভালো ডিভিডেন্ড দিচ্ছে, তখন কিন্তু এটা মানুষের মধ্যে আস্থা তৈরি করে। কিন্তু পেছনের কাহিনী হলো এই সবগুলোই আসলে ফলস ইন্ডিকেটর দিয়ে ডিপোজিটারদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এই ব্যাংকটির ডিপোজিট ছিল প্রায় 19,000 কোটি টাকা 2024 সালের ডিসেম্বর শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেটা অনুযায়ী। তার মানে এইভাবে একের পর এক ভুল ইন্ডিকেটর দিয়ে তারা মানুষের আস্থা ধরে রেখেছে এবং সেই টাকা তারা লুট করেছে কিভাবে। একটি মাত্র এই ব্যাংকের আমরা কথা বলে জেনেছি যে এর 90% লোনই গেছে যেহেতু এসালম গ্রুপের কাছে। তো একটি জায়গায় কনসেন্ট্রেট হয়ে যাওয়ার কারণে ব্যাংকটার জন্য ডিফিকাল্ট হয়েছে সার্ভাইভ করা, কারণ সেখানে খুব কম ক্লায়েন্ট আছে যারা বিজনেস জেনারেট করতে পারে। এই ব্যাংকটি থেকে কিন্তু সাধারণ যারা বিজনেস পিপল, যাদের রিয়েল লোন লাগবে, তারা কিন্তু সহজে লোন পেত না, কারণ এই ব্যাংকটি শুধু একটি গ্রুপের জন্যই ব্যবহার করা হতো। এবং এই ব্যাংকটি আমাদের টোটাল ইন্ডাস্ট্রিতে যদি আমরা দেখি যে গত 6 মাসে 5ই আগস্টের পর ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ডিফল্ট লোন বেড়েছে প্রায়
1,35,000 কোটি টাকা। এই টাকার 18%ই এই ব্যাংকের কন্ট্রিবিউশন, অর্থাৎ এই যে 25,000 কোটি টাকা সেটি। তো এই ইন্ডিকেটরগুলো থেকে আমরা যদি এবার যাই যে এই ব্যাংকটি আসলে চালাতো কারা, এবং এই ব্যাংকে যদি আমরা লাস্ট আরেকটি ইন্ডিকেটর বলি যে এই ব্যাংকের যে স্টক মার্কেটে লিস্টেড হওয়ার পর এর যে স্টক প্রাইস এটা 3 টাকায় নেমে এসেছে পার শেয়ার, এখন 3 টাকায় ট্রেড হচ্ছে, যেখানে ফেস ভ্যালু 10 টাকা। তাহলে যারা স্টক মার্কেটে এই ব্যাংকের ইন্ডিকেটর দেখে, ব্যালেন্স শিট দেখে, ডিভিডেন্ড ডিক্লারেশন দেখে যারা এখানে শেয়ার কিনেছিলেন তারা কিভাবে লস করেছেন সেটা এই ইন্ডিকেটর থেকে বোঝা যায়। এবং এই ব্যাংকটি আসলে কারা চালাতো সেটি যদি আমরা দেখতে পাই যে এই ব্যাংকের চেয়ারম্যান 2019 সালে এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এসালম গ্রুপের যে চেয়ারম্যান সাইফুল আলম, তার ছেলে আহসানুল আলম। যখন তার বয়স মাত্র 24 বছর ছিল তখন তিনি ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হন 2019 সালে। এর আগে এই ব্যাংকটির তিনি ভাইস চেয়ারম্যান বছরের পর বছর ছিলেন, কয়েক বছর ছিলেন। এবং তাহলে আরও কত কম বয়সে তিনি এই ব্যাংকটির এরকম শীর্ষ পদ নিয়েছিলেন। এবং তার এর আগে এই 2019-এ তো আহসানুল আলম চেয়ারম্যান হলেন, তার আগে শহীদুল আলম সাইফুল আলমের ভাই তিনি এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এবং এই ব্যাংকে বোর্ড ডিরেক্টর যারা তারা সকলেই এই ফ্যামিলির বিভিন্ন সদস্য এবং বিভিন্ন কোম্পানি, তাদের যে বিভিন্ন কোম্পানি সেগুলোর রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা আছেন তারা এই বোর্ডে ছিলেন। ফলে এই ব্যাংকে এই ধরনের ঘটনা যে বছর পর বছর ঘটেছে সেখানে কিন্তু কেউ কোনো অবজেকশন রেজ করেনি, কারণ পুরো বোর্ডটাই আসলে একটি গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এবং এই ব্যাংকের আরও মজার কথা হলো যে এই যে ব্যাংকের এমডি মোকাম্মেল, যিনি এখন পলাতক আছেন, তাকে সেপ্টেম্বর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার যদি আমরা দেখি অফিস কি ধরনের মানে অ্যাবিউজ, এটি একটি ব্যাংক কীভাবে অ্যাবিউজ করে এইরকম, তার অফিসে যদি আপনারা যান যে বাংলাদেশের যে কোনো ব্যাংকের এমডির অফিসের চাইতে তার বিশাল অফিস ছিল, আমরা নিজেরা ভিজিট করে দেখে এসেছি। এবং ওই ব্যাংকে ইভেন ওনার জিমও ছিল, অর্থাৎ জিম ইনস্ট্রুমেন্ট ছিল, জিমের জন্য আলাদা রুম ছিল যেখানে তিনি ওই ব্যাংকেই জিম করতে পারতেন। তো এইভাবে আসলে বিলাসীভাবে এই ব্যাংকটিকে তারা চালিয়েছেন, ব্যাংকটিকে লুট করেছেন। এখন আপনারা জানেন ইউনিয়ন ব্যাংকে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে, আমাদের ভিডিওতে কমেন্ট করে ইউনিয়ন ব্যাংকে তারা ডিপোজিট পাচ্ছে না। তো কেন পাচ্ছে না এই গল্পটা আসলে আমরা এখানে বললাম, এই ইন্ডিকেটরগুলো আমরা এখানে দিলাম। ইভেন আমরা যদি বলি যে জুন পর্যন্ত এই ব্যাংকের যে ঢাকা স্টক এক্সচেঞ্জে তারা যে ইপিএস, আর্নিং পার শেয়ার, ক্যাশ ফ্লো যে ইন্ডিকেটরগুলো তাদেরকে ডিসক্লোজ করতে হয় কোয়ার্টারলি, জুন পর্যন্ত সেই ইন্ডিকেটর সবগুলি খুবই ইমপ্রেসিভ ইপিএস ছিল, খুবই ইমপ্রেসিভ ক্যাশ ফ্লো দেখিয়েছে তারা, অর্থাৎ এগুলো সবই ফেক দেখিয়েছে। কারণ সেপ্টেম্বর কোয়ার্টারে এসেই আমরা দেখতে পাই সবগুলো নেগেটিভ, আর্নিং পার শেয়ার দেখানো হলো নেগেটিভ, এবং তার যে ক্যাশ ফ্লো পার শেয়ার সেটিও 19 টাকা 50 পয়সা পর্যন্ত নেগেটিভ হয়েছে যদি আমরা দেখি সেপ্টেম্বর কোয়ার্টারে। তো এই যে মানে এভাবেই আসলে ব্যাংকটি তার যে ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরগুলো এভাবে ভুল ইন্ডিকেটর দেখিয়ে মানুষের আস্থা অর্জন করার চেষ্টা করেছে। এখন আসলে কি অবস্থা? এখন আমরা যদি বলি যে ব্যাংকটি নতুন বোর্ড গঠন করা হয়েছে, ম্যানেজমেন্ট রিকনস্ট্রাক্ট করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকই করে দিয়েছে এবং সেখানে নতুন ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে। তারা বলছেন যে তারা চেষ্টা করছেন ব্যাংকটিকে বাঁচানোর জন্য, তারা এখন লোন রিকভার করার চেষ্টা করছেন এবং যেই ফেক বেনিফিশিয়ারিগুলো ছিল তার বিহাইন্ড যে বেনিফিশিয়ারি যারা বড়োয়ার, ফেক বড়োয়ারের বিহাইন্ড বেনিফিশিয়ারি যারা, তারা এখন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, যেন তারা স্পেস চাচ্ছেন, তারা লোনটা পরিশোধ করে দিতে চাচ্ছেন, এ ধরনের কিছু হোপ তারা দেখতে পাচ্ছেন এবং তারা লোন রিকভারিতে অনেক ড্রাইভ দিয়েছেন। এবং এই ব্যাংকটির সারা দেশে অনেক ভালো নেটওয়ার্ক আছে, তাদের অনেক 124টির মতো তাদের ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ আছে যেটার মাধ্যমে তারা ডিপোজিট কালেক্ট করার চেষ্টা করছেন। এবং তাদের এখন ইনফ্লো, লেটেস্ট এখনকার যেই অবস্থা সেটি দেখতে পাই আমরা যে তাদের ইনফ্লো এবং আউটফ্লো, একটা যে এক ধরনের প্রেশার ছিল ডিপোজিট উইথড্র করা, সেটি অনেকটা কমে এসেছে যেহেতু মানুষের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে, যেহেতু সেখানে নতুন লোকজন এসেছে। আগে যেটা হতো যে আগে এই ব্যাংকটি লিকুইডিটি ক্রাইসিসে থাকার যখন ছিল তখন তারা বাংলাদেশ ব্যাংক থেকে লিকুইডিটি সাপোর্ট নিয়ে চলতে
চলতো, কিন্তু তার কিন্তু লোন কন্টিনিউয়াস ছিল, লোন বন্ধ ছিল না। তারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা এনে এস আলম গ্রুপ সেখান থেকে লোন নিত। সো এই ব্যাংকটির যে ইরোশন সেটা এখন থেমেছে। এখন নতুন লোকজন এসে বাংলাদেশ ব্যাংকের লিকুইডিটি সাপোর্ট নিয়ে ডিপোজিটরদের টাকা ফেরত দিচ্ছে। যারা টাকা ফেরত পাচ্ছিলেন না তারা এখন খুব বড় স্কেলে হয়তো ফেরত পাচ্ছে না, খুব ছোট ছোট স্কেলে তারা ফেরত দেওয়ার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে তাদের ইনফ্লো এবং আউটফ্লো সেটি অনেকটা সমান হতে শুরু করেছে এবং তারা মনে করছেন যে খুব শীঘ্রই এই ব্যাংকটিকে তারা ঘুরে দাঁড়াতে হেল্প করবেন, যেহেতু এই ব্যাংকটির যে কন্টিনিউয়াস যে ইরোশন যেটা সেটি এখন তারা বন্ধ করতে পেরেছেন। এখান থেকে চুরি এখন বন্ধ হয়েছে, সেটি হচ্ছে অন্যতম ডেভেলপমেন্ট, যে কারণে এই ব্যাংকটিকে এখন ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে বলে মনে করছেন এখনকার ম্যানেজমেন্ট। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।